আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করছি প্রত্যেকে অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। প্রিয় শিক্ষার্থী, ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সাফল্যের গোপন রহস্য জানতে আপনারা প্রস্তুত তো? হ্যাঁ, আজকের ভিডিওতে আমরা এমন কিছু গুরুত্বপূর্ণ ট্রিক্স এবং স্ট্র্যাটেজি শেয়ার করব যা আপনাদের সাফল্যের পথকে অনেকখানি সহজ করে দেবে। শুধু এই ভিডিওতেই নয়, আমাদের যে স্পেশাল একটি শর্ট সাজেশন বই রয়েছে এবং সেখানে পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং প্র্যাকটিস সেট সুন্দরভাবে সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করা হয়েছে। এটি এমন একটা গাইড আমরা উপস্থাপন করেছি যেটি আপনাদের সময় বাঁচাবে এবং সাফল্যের জন্য আপনাকে পথ তৈরি করে দেবে। আপনারা এখনও যারা আমাদের এই শর্ট সাজেশন বইটি সংগ্রহ করেননি, অবশ্যই আমাদের স্লাইড এবং ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বইটি সংগ্রহ করতে পারেন। আমরা প্রথম অংশে বিগত প্রশ্ন যুক্ত করেছি, মডেল টেস্ট দিয়েছি এবং শেষ অংশে গণিত ব্যাখ্যা এবং টেকনিক সহকারে দিয়েছি, যা আপনার ১৯তম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি কোয়ালিফাই করার জন্য 100% যথেষ্ট এবং উপযুক্ত। প্রিয় শিক্ষার্থী, এই ভিডিওতে আমরা ঠিক সেইভাবেই আমরা উপস্থাপন করব ওই সকল ট্রিক্সগুলো যা আপনার পরীক্ষার রুমে গিয়ে বিরূপ পরিস্থিতিও আপনারা যারা সহজে উত্তর করতে পারেন সেই সকল টেকনিকগুলো দেখাবো। এছাড়াও গণিত এবং ইংরেজি প্রশ্নের ব্যাখ্যা তো থাকছেই। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, আপনারা যারা ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিচ্ছেন, আপনাদের এই চাকুরি জীবনের কষ্ট পরিশ্রম অত্যন্ত দ্রুত পরিসমাপ্তি ঘটে, প্রত্যেকের একটা করে কর্মসংস্থানের ব্যবস্থা হোক, এই শুভকামনায় শুরু করছি আমাদের ১৯তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতির এক্সক্লুসিভ মডেল টেস্ট ৪১। শুরুতে আমাদের যে প্রশ্নটি রয়েছে, ব্যাকরণ এবং ব্যাকরণ ও ভাষার মধ্যে কোনটি আগে সৃষ্টি হয়েছে? অবশ্যই ভাষা থেকেই ব্যাকরণের সৃষ্টি, সুতরাং ভাষা এখানে আগে সৃষ্টি হয়েছে। ফুলে ফুলে ঘর ভরেছে, এখানে কোন কারকে কোন বিভক্তি? খুব ভালো করে খেয়াল করবেন, ফুল একটা উপাদান আর উপাদানের দ্বারাই কিন্তু ঘর ভরে গিয়েছে। যখন উপাদান কথাটা উল্লেখ থাকবে তখন অবশ্যই সেটি হবে করণ কারক। যেহেতু আমাদের অপশনে একটি করণ কারক রয়েছে, তাই করণ কারকের সপ্তমী বিভক্তি হবে সঠিক উত্তর। নিচের কোন বানানটি শুদ্ধ? বানান শুদ্ধি থেকে এই প্রশ্নটি রয়েছে। চক্ষুষ্মান, চক্ষুষ্মান বানানটা খুব ভালো করে খেয়াল করবেন, এখানে হবে চক্ষু বানানটা আমরা পারবো, কিন্তু স্মান বানানটা মূর্ধন্য স এ ম যুক্ত আকার হবে এখানে, অর্থাৎ খ নাম্বারটা হবে সঠিক উত্তর। নিচের কোনটি তদ্ভব শব্দের উদাহরণ? আমরা প্রদত্ত শব্দগুলো যদি দেখি, মই, জ্যোৎস্না, পাতা এবং কাগজ, উপযুক্ত উত্তরটি হবে পাতা। নিচের কোনটি নিত্য স্ত্রীবাচক? আমরা জানি যে নিত্য স্ত্রীবাচক এবং নিত্য পুরুষবাচক শব্দগুলো রয়েছে। যেগুলো শুধু পুরুষদের জন্য সেটা নিত্য পুরুষবাচক, যেটা শুধু মহিলাদের ক্ষেত্রে বা নারীদের ক্ষেত্রে ব্যবহার হয় সেটি হচ্ছে নিত্য স্ত্রীবাচক। যেমন সতীন, এটা শুধু নারীদের ক্ষেত্রে ব্যবহার হয়, তাই এটি নিত্য স্ত্রীবাচক শব্দ। কোন সমাসে সাধারণ ধর্মের কথা উল্লেখ থাকে না? সাধারণত ধর্মের কথা উল্লেখ থাকে না উপমিত কর্মধারয় সমাসে। অলুক দ্বন্দ্ব সমাস সাধিত পদ কোনটি? অলুক দ্বন্দ্ব বলতে অবশ্যই আপনাদের এখানে সমাসের সাথে বিভক্তি যুক্ত থাকবে। যেমন এই যে এখানে দুধে ভাতে, তাহলে দুধ এ ভাত এ, তাহলে এখানে দুই জায়গাতেই এ বিভক্তি যুক্ত রয়েছে, এই জন্য এটি হবে অলুক দ্বন্দ্ব সমাস। পঙ্কজের সমার্থক শব্দ কোনটি? পঙ্কজ এর সমার্থক শব্দ হবে ফুল। যেহেতু ফুল নেই, এখানে আমরা কুসুম শব্দটি উল্লেখ করতে পারি। বিধি শব্দের বিপরীত শব্দ কি? বিধি বলতে বোঝানো হয় নিয়ম কানুন, যেটাকে আমরা আরবিতে কানুন বলতে পারি বা ফার্সিতে কানুন বলতে পারি। এটাকে আমরা যদি বিপরীত বলি তাহলে এর অবস্থান হবে নিষিদ্ধ। উজানের কই এই বাগধারাটির অর্থ কি? উজানের কই, উজানের কই হচ্ছে সহজলভ্যতা। নূপুরের ধ্বনিকে এক কথায় কি বলা হবে? নূপুরের ধ্বনিকে এক কথায় বলা হবে নিক্কণ। নিচের কোনটি শুদ্ধ বানান? রুগ্ন রয়েছে, খুব ভালো করে খেয়াল করবেন এই সকল বানানগুলো। রুগ্ন বানানটা কিন্তু আমাদের ঘ নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। তারিখ লিখতে কোন জ্যোতি চিহ্নের ব্যবহার করা হয়? তারিখ লিখতে সাধারণত ব্যবহার করা হয় কমা। উক্তি এর সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? উক্তিকে আমরা যদি প্রকৃতি প্রত্যয়ে বিভক্তি করি বা বিশ্লেষণ করি তাহলে হবে এখানে প্রথমে ধাতু চিহ্ন থাকবে, তারপরে বচ যুক্ত তি, তার মানে এখানে গ নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। ধাতু চিহ্ন বচ যুক্ত
তি অর্থাৎ কয়ে তয়ে রস্য ইকার কিন্তু থাকতে হবে। অনুবাদের অর্থ কি? অনুবাদের মূলত অর্থ হচ্ছে এক ভাষা থেকে অন্য ভাষায় পরিবর্তন করা, যেটাকে আমরা ভাষান্তর বলে বলতে পারি। তাহলে এখানে ভাষান্তরকরণটা হবে সঠিক উত্তর। ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ গ্রন্থের রচয়িতা কে? ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ গ্রন্থের রচয়িতা হলেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। ইতর এর বিপরীতার্থক শব্দ কোনটি? ইতর শব্দের বিপরীতার্থক শব্দে বোঝানো হয়ে থাকে ভদ্র। নিচের কোনটি অভিনন্দন বা সংবর্ধনা পত্র? যেমন মানপত্র, এটি কিন্তু একটি সংবর্ধনা পত্র। অর্ণব শব্দের প্রতিশব্দ, প্রতিশব্দ বলতে কিন্তু শব্দার্থ বোঝানো হয় থাকে, তাহলে অর্ণব বলতে বোঝানো হয় সমুদ্রকে। কোনটি সংস্কৃত তদ্ধিত প্রত্যয়ের উদাহরণ? সংস্কৃত তদ্ধিত প্রত্যয়ের উদাহরণ হলো এখানে আমাদের মানব। মানবটা হচ্ছে এখানে আমাদের সংস্কৃত প্রত্যয়, তার মানে এটি হবে সংস্কৃত। 21 নম্বরে রয়েছে অর্বাচীন শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? অর্বাচীন শব্দের বিপরীত শব্দ, এই প্রশ্নের উত্তরটি আপনাদের জন্য একটা এইচডব্লিউ থাকবে। আপনারা কে কোথায় থেকে যুক্ত আছেন এবং আমাদের এই এইচডব্লিউর উত্তরটি অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আমাদের গতকালের ভিডিওতে যে সকল শিক্ষার্থী কমেন্ট করেছেন, নাসরিন সুলতানা বলেছেন আমার কমেন্ট পড়েন না। সবার কমেন্টই পড়া হয় যদি সেটা গঠনমূলক হয়। মানহা রহমান লিখেছেন চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ থেকে। আচ্ছা, মানহা রহমান, তমা রহমান, ওকে, ধন্যবাদ। এখানে ভাবনা পাল বলেছেন 29 নম্বর অ্যান্সারটা কি রাইট কিনা একটু বলবেন স্যার। আচ্ছা, আমরা কোশ্চিনটা রিভিউ করব, আপনাকে জানিয়ে দেওয়া হবে। আচ্ছা, এখানে আরও একজন বলেছে যে 48 নম্বর ইন মিউজিক হবে, ফর মিউজিক নয়। আচ্ছা, আই হ্যাভ নো টেস্ট ফর মিউজিক বা ইন মিউজিক। যখন নো টেস্ট থাকবে তখন অবশ্যই ফর মিউজিক হবে, আর যদি নো ইন্টারেস্ট হয় তখন ইন মিউজিক হবে। বিষয়টা একটু বুঝিয়ে নেবেন প্লিজ। আসসালামু আলাইকুম স্যার, আমি বইটা নিতে চাই, কিভাবে নিতে পারি? এটা ফারিয়া ইসলাম লিখেছেন। আমাদের লাইব্রেরিতে বইটা এখনো দেওয়া হয়নি, আর লাইব্রেরিতে দিলে ঝামেলা হয় আমাদের জন্য। আপনাদের জন্য হয়তো বা সহজ হতে পারে, কিন্তু তখন রেটটা অনেকটা বেড়ে যায়। তাই আপনারা বইটা নিতে হলে অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং যে ডেসক্রিপশন এবং স্লাইড নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে আপনি যোগাযোগ করলে খুব দ্রুত বইটি পেয়ে যাবেন। ফাহিমা আক্তার লিখেছেন বইটির নাম, আমাদের বইটার নাম এটা স্মার্ট 19তম শিক্ষক নিবন্ধন বই, একটা প্রস্তুতি রয়েছে। আমরা এখন লাইব্রেরিতে দিইনি, আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন। এরপর রয়েছে স্যার 17 কাজ শেষ করা হবে হয়তো। আচ্ছা, এটা মেবি নট। বাজারে গিয়ে আপনাদের সাজেশন পাবো কিনা? না, পাবেন না। এরপরে আরও অনেক শিক্ষার্থী লিখেছেন। তামান্না লিখেছেন কেমন আছেন, হবিগঞ্জ থেকে দেখছি, ধন্যবাদ। এমডি ফারুক উনি অনেকবার কমেন্ট করেছেন যে জিকে ভিত্তিক ক্লাস দেন। অবশ্যই, আপনারা জিকে নিয়ে কেন অত লাফালাফি করেন? জিকেটা বিষয় না, আসল বিষয়টা হচ্ছে ইংরেজি আর গণিত, সাথে বাংলা ব্যাকরণটা ক্লিয়ার করেন আগে, তারপরে জিকেটা 1 মাস সময় লাগবে না। এরপরে আব্দুল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ স্যার, ধন্যবাদ। এমডি মনির লিখেছেন স্যার কিছু জব এক্সামের কোশ্চেন সলভ করে দেখায় দিবেন প্লিজ। আচ্ছা, অবশ্যই অবশ্যই দেখাবো আমরা। মনি নাটোর গুরুদাসপুর থেকে, বনদপ্তরের সার্কুলার কবে হবে? এটা আমার বলার জবাব, আমার বলার এখতিয়ার নেই কখন কোন সার্কুলার হবে। আপনার গানের গলা অনেক সুন্দর, গানের গলা অনেক সুন্দর। গাজীপুর থেকে হিমিকা লিখেছেন, কণিকা লিখেছেন। আচ্ছা, গোপালগঞ্জ থেকে বলছি, বগুড়া থেকে। আচ্ছা, রেজাউল করিম বগুড়া থেকে, রাবেয়া বলছি স্যার। আচ্ছা, ধন্যবাদ। জাকারিয়া আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওকে, আলহামদুলিল্লাহ ভালো আছি। আজহারউদ্দিন লিখেছেন প্রতি শুক্রবারের অনুষ্ঠিত পরীক্ষার সমাধান দেবেন। আমাদের জনবল কম, এই জন্য এটা সম্ভব হয়ে ওঠে না, তাহলে অবশ্যই আপনার অনুরোধ আমরা রাখার চেষ্টা করব। নাজমা আক্তার স্যার আপনার ক্লাসগুলো আমি ডাউনলোড করে রাখি, পরে সবগুলো দেখি, ওকে। এবং সর্বশেষ যিনি কমেন্ট করেছেন 47 নম্বর ব্যাখ্যা কি কঠিন ছিল প্রশ্নটি নাকি বললেন না? ও আচ্ছা, আপনাকে খুঁজতেছিলাম ভাই। মূলত আমরা যখন ক্লাসগুলো করতে যাই অনাকাঙ্ক্ষিতভাবে বা অনিচ্ছাকৃতভাবে অনেক সময় প্রশ্নটা মিস্টেক হয়ে যায়। তো এটা নিয়ে একটু নেগেটিভভাবে বলা তো কোনো প্রয়োজন নেই। আমরা অনেক সময় হয়ে যেতে 21 নাম্বার অ্যান্সার করতে গিয়ে 22 নাম্বার একটা অ্যান্সার দিয়ে ফেলি, এটা নিতান্তই আমাদের ভুল হয়ে যায়, ইচ্ছাকৃত তো করা হয় না। এই জিনিসটা একটু বুঝতে হবে। এর পরবর্তীতে আমাদের যেটা রয়েছে যে কোনটি পারিভাষিক শব্দ? আমাদের প্রদত্ত অপশনগুলোর মধ্যে নথি এটি রয়েছে পারিভাষিক শব্দ। পাখি শব্দের সমার্থক শব্দ নয় কোনটি? আমরা জানি যে বিহগ, গরুর, বিহঙ্গ, এগুলো সবগুলোই কিন্তু পাখি শব্দের সমার্থক শব্দ, তার মানে এখানে প্রিপ, এটি পাখি শব্দের সমার্থক শব্দ নয়। ঢাকের কাঠি বাগধারাটির অর্থ কি? ঢাকের কাঠি বলতে এখানে বোঝানো হচ্ছে ধামাধারা বা খয়ের খা। ব্যাকরণ শব্দটি কোন ভাষা থেকে এসেছে? আচ্ছা, ব্যাকরণ শব্দটি এসেছে সংস্কৃত ভাষা থেকে, তার মানে এখানে সঠিক উত্তর হবে সংস্কৃত।
ইংরেজি অংশের শুরুতে প্রিভেনশন ইজ বেটার দ্যান ড্যাশ, তাহলে এখানে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর, এটাই হচ্ছে রাইট অ্যান্সার। নলেজ ইজ ড্যাশ, মানে জ্ঞানই শক্তি বলা হয় না, তাহলে নলেজ ইজ পাওয়ার। হোয়াট ইজ লটেড ক্যান নট বি ড্যাশ, তাহলে এখানে হোয়াট ইজ লটেড ক্যান নট বি ব্লোটেড হবে রাইট অ্যান্সার, ব্লোটেড। ওকে, আমাদের এখানে ট্রান্সলেশন রয়েছে সেই ইংরেজিতে ভালো, তাহলে কি ভালো বলতে কি বোঝানো হয় বা দক্ষ বলতে বোঝানো হয় গুড অ্যাট, আর খারাপ বলতে বা অদক্ষ বলতে ব্যাড অ্যাট, তাহলে শি বা হি ইজ গুড অ্যাট ইন ইংলিশ, তাহলে এটি হবে রাইট অ্যান্সার। এরপর রয়েছে জীবন পুষ্পসজ্জা নয়, যারা মিজানুর রহমান আজহারির ওয়াজ শোনেন তিনি কিন্তু এই কথাটা প্রত্যেক মাহফিলে প্রায় বলে থাকেন, লাইফ ইজ নট আ বেড অফ রোজেস, তাহলে এখানে সঠিক উত্তরটা করবো কোনটি, ঘ নাম্বার। ইংরেজি শেখা সহজ, বাংলা শেখা সহজ, যে কোনো কিছু শেখা সহজ, এই যেতে বললে প্রথমে আসবে ইট ইজ ইজি টু লার্ন, তারপরে যেটা সহজ সেটা বলবেন। ইট ইজ ইজি টু লার্ন ইংলিশ, ইট ইজ ইজি টু লার্ন সুইমিং, বা যেটাই হোক এটা বলা যাবে। 32 নম্বরে রয়েছে দ্য জার্নি ওয়াজ প্লেসেন্ট, হেয়ার প্লেসেন্টে কি, তাহলে এখানে জার্নিটা কেমন ছিল, প্লেসেন্ট ছিল, বা তার মানে ভালো ছিল, তার মানে এটা কি অ্যাডজেক্টিভ, তার মানে এখানে সঠিক উত্তরটা হচ্ছে অ্যাডজেক্টিভ। লাভলি কামস হেয়ার রেগুলারলি, তাহলে এখানে লাভলিটাকে, তাহলে লাভলি তো একজন মানুষকে বোঝানো হচ্ছে বা মেয়েকে বোঝানো হচ্ছে, তার মানে এটা নিঃসন্দেহে নাউন হবে। দ্য নাউন ফর্ম অফ লস, এল ও এস ই রয়েছে, তাহলে এটাকে নাউন করতে গেলে এল ও ডাবল এস হয়ে যাবে, তার মানে খ নাম্বার। হানি টেস্ট ইজ সুইট, ব্র্যাকেটে রয়েছে টেস্ট, তাহলে এটাকে কি করতে হবে, হানি ইজ টেস্টিং সুইট, নাকি কোনটি হবে, টেস্টেড সুইটটা হবে রাইট অ্যান্সার। এখানে ইজ থেকে কিন্তু আইএনজি যোগ করা যাবে না, তাহলে হানি ইজ টেস্টেড সুইট। প্রিয় শিক্ষার্থী, ভিডিওর এ পর্যায়ে আরও একবার জানিয়ে দিতে চাই যে আপনারা আমাদের যেই 19তম শিক্ষক নিবন্ধনের শর্ট সাজেশন আপনারা বই আকারে রয়েছে, খুব সুন্দর একটা বই আমরা তৈরি করেছি, এটি পড়লে আশা করছি প্রিলিমিনারি পাশ করা নিয়ে আপনাদের আর কোনো চিন্তা থাকবে না ইনশাল্লাহ, যদি ভালোভাবে পড়েন তো। আমরা প্রথম অংশে বিগত সালের প্রশ্ন দিয়েছি, দ্বিতীয় অংশে মডেল টেস্ট দিয়েছি এবং তৃতীয় অংশে গণিত টেকনিক প্লাস ব্যাখ্যা সহ সমাধান দিয়েছি। আশা করছি বইটি অবশ্যই আপনাদের উপকারে আসবে। উল্লেখ্য থাকে যে আমাদের গত 18তম নিবন্ধনে আমাদের এই বই থেকে 63 মার্ক কিন্তু কমন ছিল, সুতরাং পাশ করতে যেখানে 40 মার্ক, সুতরাং এখানে 63 মার্কটা কিন্তু হিউজ পরিমাণ একটা, তবে অবশ্যই আপনাকে পড়তে হবে। ইট ইজ আওয়ার ডিউটি টু ওবে ড্যাশ, তাহলে ইট ইজ আওয়ার ডিউটি টু ওবে, তাহলে টু যেহেতু রয়েছে তাহলে টু ওবে, এখানে টুর পরে অবশ্যই ভার্বের বেস ফর্ম এটা বসবে, তাহলে টু ওবে আওয়ার প্যারেন্টস। চ্যারিটি, তাহলে এখানে চ্যারিটি টু বিগিন অ্যাট হোম, তাহলে এখানে চ্যারিটির পরে হবে বিগিনস, অর্থাৎ এস যোগ হবে, তাহলে চ্যারিটি বিগিনস অ্যাট হোম। সামথিং ইজ বেটার দেন, ওই যে আমরা বলি যে কিছু থাকার চেয়ে না থাকাই বলো, নাই মামার চেয়ে কানা মামা ভালো, এরকম আছে না, যে সামথিং ইজ বেটার দেন নাথিং, কোনো থেকে কিছু না থাকার চেয়ে সামান্য থাকা ভালো। মেনি মেন মেনি, আবারও বলেন নানা মুনির নানা মত যেটি রয়েছে, মেনি মেন মেনি মাইন্ডস, তার মানে অনেক মানুষ থাকলে সেখানে মত পার্থক্য দেখা দিতে পারে। আউট অফ সাইট আউট অফ ড্যাশ, আপনারা যারা ওই যে শর্ট ফর্ম জিএফ বিএফ যারা এই ফাঁদে আটকা আছেন একটু সাবধান, আউট অফ সাইট আউট অফ মাইন্ড, এই কথাটা মনে রাখবেন। তবে যদি প্রকৃতই সেটি থেকে থাকে অবশ্যই আগলে রাখবেন, যত্নে রাখবেন, তারা যত্নের জিনিস। তবে সংক্ষিপ্ত ফর্মের কথা বলছি না, যদি আপনার হাজব্যান্ড ওয়াইফ থাকে সেক্ষেত্রে। অনলি দ্য মুনস ওয়াজ ভিজিবল, এটাকে নেগেটিভ করতে হবে। আচ্ছা, অনলি দ্বারা যদি কোনো বস্তুকে বোঝাই সেক্ষেত্রে নেগেটিভ করতে হলে এখানে নাথিং বাটের ব্যবহার করতে হবে, তার মানে কি নাথিং বাট দ্য মুন ওয়াজ ভিজিবল, চাঁদ ছাড়া আর কিছু দেখা যাচ্ছিল না। ঢাকা ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট সিটিজ ইন বাংলাদেশের পজিটিভ করতে হবে, তাহলে এখানে একটু খেয়াল রাখতে হবে, দেখেন এখানে ওয়ান অফ দ্য বিগেস্ট রয়েছে, তাহলে ওয়ান অফ দ্য যখন থাকবে পজিটিভ করতে হলে ভেরি ফিউ এর ব্যবহার করতে হবে, আর ভেরি ফিউ শুধু ব্যবহার করলেই হবে না, এবং শেষ দিকে ভার্বটা নিতে হবে প্লুরাল, তাহলে ভেরি ফিউ আমাদের দুইটা রয়েছে, এখানে আর রয়েছে এখানে ইজ রয়েছে, তার মানে আর যেটা রয়েছে সেটি হবে সঠিক উত্তর। নেভার টেল এ লাই, এটাকে প্যাসিভ করতে হবে, তার মানে কি লেট এ লাই নেভার বি টোল্ড, তাহলে আমাদের এখানে সঠিক উত্তর কি হবে, লেট এ লাই নেভার বি টোল্ড। তাহলে কিন্তু এখানে একটুখানি মানে যে সংশোধন করতে হবে, এই নেভার কথাটা তখন আর থাকবে না, এখানে এভার বি টোল্ড হবে, অর্থাৎ লেট এ লাই এভার বি টোল্ড হচ্ছে রাইট অ্যান্সার।
এরপর রয়েছে আই হ্যাভ নো পেন দ্যাট আই ক্যান লেন্ড ইউ, আমার কোনো কলম নেই যেটা তোমাকে ধার দিতে পারি। তাহলে এখানে সিম্পল করতে হবে। তাহলে আই হ্যাভ নো পেন টু লেন্ড ইউ, আমার ধার দেওয়ার মতো কোনো কলম নেই, এটি হচ্ছে সিম্পল বা সরল বাক্য। তার মানে গ নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড ইনক্রিজ, ইনক্রিজের সমার্থক শব্দ বলা হচ্ছে। তার মানে ইনক্রিজ মানে কি, বৃদ্ধি, বাড়ানো। তার মানে এখানে অগমেন্ট কথাটা আমরা ব্যবহার করতে পারি, মানে প্রসারণ করা বা বৃদ্ধি করা। দ্য অ্যান্টিনিয়ম অফ, আচ্ছা অ্যান্টিনিয়ম অফ এলিয়েন, এলিয়েন মানে কি আগন্তুক, যেটাকে আমরা বলি আগন্তুক বা বিদেশি কথাটাও ব্যবহার করতে পারি। তাহলে এর বিপরীতটা হবে কি লোকাল বা নেটিভটা হচ্ছে রাইট অ্যান্সার। দেশি কথাটাও আমরা ব্যবহার করতে পারি। 47 নম্বরে যে প্রশ্নটি রয়েছে দ্য ওয়ার্ড ইউজুয়াল সিনোনিম অফ, আচ্ছা ইউজুয়াল কার সিনোনিম। তাহলে এখানে আমরা ইউজুয়াল বলতে ওই যে বলে থাকি কথায় কথায় যে অ্যাজ ইউজুয়াল, সাধারণত যেটা হয়ে থাকে, এভাবে কথাটা বলে। তার মানে কি সাধারণ বলতে এখানে নর্মাল যে বিষয়টা হয়ে থাকে, তাহলে ইউজুয়ালটা হচ্ছে নর্মালের সিনোনিম। হি ইজ প্রাউড অফ হিজ অ্যারিস্টোক্রেসি, হেয়ার অ্যারিস্টোক্রেসি মিনস, তার মানে কি বংশের গৌরব যেটাকে বলা হয় সেটাই হচ্ছে অ্যারিস্টোক্রেসি বা আভিজাত্য। তার মানে এখানে ব্লু ব্লাড, এটা কথাটা আমরা কিন্তু রাইট অ্যান্সার করতে পারি। দ্য ম্যান ডিড দ্য ওয়ার্ক অ্যাজ মাই ডিরেকশন, হেয়ার ইন্ডিকেটস দ্য ইডিয়ম। আচ্ছা তাহলে এখানে আমাদের কোনটি রয়েছে, তাহলে এখানে সঠিক উত্তরটা হবে অ্যাকর্ডিং টু। তার মানে এখানে অ্যাকর্ডিং টু মাই, এই যে এখানে যে অ্যাজটা আছে না, এই অ্যাজের পরিবর্তে আমরা কিন্তু একটা ইডিয়মস বসাতে পারি যেটা উল্লেখ করা রয়েছে। তাহলে সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু মানে অনুসারে, নির্দেশ মোতাবেক। স্মোকিং টেলস আপন আওয়ার বডি, এখানে টেলস আপন কি, তাহলে টেলস আপন আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, স্মোকিং নিশ্চয়ই আমাদের শরীরে ভিটামিন বৃদ্ধি করে, সেটাই বোঝানো হচ্ছে নিশ্চয়, রাইট? না, ভুল করেও না। তাহলে এখানে টেলস আপন বলে ক্ষতি করে, অর্থাৎ হার্মস। তাহলে এখানে সঠিক উত্তর হবে হার্মস, অর্থাৎ ক্ষতিকর ভিটামিন আমাদের শরীরে যুক্ত করে। হ্যাঁ, ওকে। আর যারা খান তারা একটু বেশি বেশি খাবেন যাতে দ্রুত আপনারা মৃত্যুবরণ করতে পারেন, আর যারা খান না তারা একটু দূরে থাকবেন। অবশ্যই এখানে মনে রাখবেন স্মোকিং টেলস আপন আওয়ার বডি অ্যান্ড স্মোকিং কজেস টু ক্যান্সার। এবার আমাদের গণিত অংশের শুরুতে যেটি রয়েছে যে এ এর মান এক্স বিলংস টু এক্স জোড় মৌলিক সংখ্যা, তালিকা পদ্ধতিতে কি হবে। তাহলে এখানে আমাদের একটাই মাত্র হবে, যে বলাই আছে যে এ এর মান হবে ওই সকল স্বাভাবিক সংখ্যা যা জোড় মৌলিক সংখ্যা। তাহলে এই পৃথিবীতে একটা মাত্র এই জোড় মৌলিক সংখ্যা রয়েছে, সেটা হচ্ছে 2। এখন অ্যান্সার করার সময় আপনাদের ভুল হয় কোনটা দেখেন, 2 কিন্তু আমাদের ক, গ এবং ঘ তিনটাতেই রয়েছে, কোনটা অ্যান্সার করবেন, রাইট? 2 তো অ্যান্সার আপনারা জানেন, কিন্তু যখনই তালিকা পদ্ধতিতে হবে তখন অবশ্যই আপনাকে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করে অ্যান্সার করতে হবে, জিনিসটা যেন মাথায় থাকে। একটি সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য যদি 10 সেন্টিমিটার হয় তার ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার হবে। তাহলে সমবাহু ত্রিভুজের আমরা ক্ষেত্রফলটা কি জানি, √3/4 a স্কয়ার। তাহলে এটাকে যদি আমরা একটু ক্যালকুলেটিভ অবস্থায় দেখি যে √3/4 a স্কয়ার, a স্কয়ার মানে ওই যে ওই 10 স্কয়ার, আর 10 স্কয়ারকে করলে কত হবে, 100 হবে। তাহলে কাটলে কত, 25। তার মানে কি 25√3টা হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার। নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এই যে ছোট ছোট বিষয়গুলো, এগুলোই হচ্ছে টেকনিক, এগুলো বাসায় বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। 53 নম্বরে রয়েছে এবিসিডি সামান্তরিকের ডিসি ভূমিকে ই পর্যন্ত বর্ধিত করা হলো এবং বিএডি কোণ সমান যদি 100 ডিগ্রি হয় বিসিই কোণ সমান কত। তার প্রথম কাজ হচ্ছে এবিসিডি একটি, আমরা একটা অঙ্কন করলাম যে এ বি ডি সি, তাহলে এখানে এটাই হচ্ছে আমাদের চিত্র। তাহলে ডিসিকে ই পর্যন্ত আমরা বৃদ্ধি করি, ওকে করলাম। তাহলে বিএডি যদি 100 হয় তাহলে বিএডি, তার মানে এই যে এই কোণ যদি 100 হয় তাহলে আমাদের কি বলছে বিসিই কত, তাহলে এই যে এই কোণটাও তখন কিন্তু 100 হবে। হ্যাঁ, তাহলে যেহেতু আমরা সামান্তরিক অঙ্কন করেছি, সামান্তরিক বিপরীত কোণগুলো কি পরস্পর সমান, তাহলে এইটা যদি 100 হয় এটা কত হবে, বিসিই, এটা কি চেয়েছে তাই না, বিসিই চেয়েছে। তাহলে এটি হবে জাস্ট 80 ডিগ্রি বা 80 ডিগ্রি। কেন, কারণ এই যে ডিসিই এটা একটা সরল কোণ, তার মানে এখানে একটা সরল কোণ উৎপন্ন হয়েছে। এক পাশে যদি 100 হয় অপর প্রান্তে অবশ্যই সেটা 80 ডিগ্রি হবে, তার মানে 80 ডিগ্রিটা হচ্ছে সঠিক উত্তর। লগ 4 ভিত্তিক 2 এর সঠিক মান কত। তাহলে লগ 4 ভিত্তিক 2 এর মান, এটা অনেক ক্ষেত্রে ভুল হয় যে আমরা এভাবে করি যে লগ
টু স্কোয়ার টু, তার মানে 2 log 1 অ্যান্সার 2, এভাবে করি তাই না? না, এভাবে নয়, লগ 4 ভিত্তিক 2, আমাদের লগ এখানে কিন্তু ভিত্তিটা 4ই রাখতে হবে। এই 2কে এখন আমরা 4 রুট করব, তার মানে 4 রুট মানে কি 2। আচ্ছা, এখন যদি এই রুটটাকে আমরা হাফ করে নিই তাহলে ঠিক হলো কি না? হাফটা সামনে আসলে এর মান 1 হবে, তার মানে অ্যান্সারটা কত হলো? হাফ হলো। তার মানে এখানে সঠিক উত্তর হচ্ছে 1/2। এরপরে রয়েছে যে a প্লাস 1 ডিভাইডেড a টোটাল স্কোয়ারের মান যদি 3 হয় তাহলে a কিউব প্লাস 1 ডিভাইডেড a কিউব এর মান কত হবে? তাহলে আমরা যদি একটু করি যে a কিউব প্লাস 1 ডিভাইডেড a কিউব, তাহলে এটাকে আমরা সূত্র করলে কি পাবো? a প্লাস 1 ডিভাইডেড a টোটাল কিউব মাইনাস 3a ইন্টু 1 ডিভাইডেড a ইন্টু a প্লাস 1। এটা হচ্ছে আমাদের মেন সূত্র। আমি জাস্ট একটু বিশ্লেষণ করতেছি। তার আগে আমাদের জাস্ট এখানে একটু আসতে হবে। এই যে স্কোয়ারটা আছে এটা আমাদের সাইজ চেঞ্জ করে শুধু 3-র জায়গায় কি করে দেব? √3 করে দেব। তাহলে আমাদের এখানে কি হলো? √3 তার উপরে কিউব মাইনাস 3√3। তাহলে এখানে কি হলো? 3√3 মাইনাস 3√3 ইকুয়াল টু এ বিগ ডিম্ব, অশ্বডিম্ব। তার মানে আমাদের কি হলো এখানে? অ্যান্সারটা হলো 0। 289 এর বর্গমূল কি হবে? 289 এর বর্গমূল এখন কি হবে? আমরা জানি যে এটাকে মূলদ হবে নাকি অমূলদ হবে, এটা কেমনে বলবো? তাহলে আমরা যদি 289কে আমরা যদি বর্গমূল করি তাহলে কত হবে? 17 হবে। তাহলে এখন বলেন তো প্রশ্নটা কি? এই প্রশ্নটা অনেকেই ভুল করে। আমি দেখছি 90% স্টুডেন্ট, 90%-এর বেশি, 96% মেবি একটা জরিপে দেখা গিয়েছে যেটা ভুল করেছে। কেন ভুল করেছে আমি যদি বলি, এখানে বলা আছে √289 এর বর্গমূল। তাহলে এই যে √28 সমান কত? 17, তার আবার বর্গমূল করতে হবে, তার মানে কি √17। তাহলে √17, 17 কি মৌলিক সংখ্যা না বলেন তো? মৌলিক সংখ্যা, আর মৌলিক সংখ্যা রুট করলে কি হয়? 100% এটা বিনা হিসাবে অমূলদ সংখ্যা হয়। ঠিক আছে? আচ্ছা, 057 এর গড় কত? 057 এর গড় কত? আমরা গড়ের সূত্র কি জানি? উপাদানগুলোর যোগফল ভাগ উপাদান সংখ্যা। তাহলে 7 5 12, 12কে 3 দ্বারা ভাগ করব, তাহলে কত হবে? 4 হবে। আর এই 4টাই হবে আমাদের সঠিক উত্তর। কোন সংখ্যার 75% সমান 3? তাহলে 3 যদি 75 হয় তাহলে 4 হবে 100%, বোঝাই যাচ্ছে। একটি দ্রব্য 24% অর্থাৎ 24% ক্ষতিতে বিক্রয় করা হলে বিক্রয় মূল্য ক্রয় মূল্যের অনুপাত কত? তাহলে ক্ষতিতে বিক্রি করছে, তার মানে কি 100 টাকা আমরা ধরলাম হচ্ছে ক্রয় মূল্য, সরি আগে বিক্রয় মূল্য দিছে তাই না? তাহলে এখানে আমরা এটাকে ধরলাম কত? 100 টাকা হচ্ছে কি ক্রয় মূল্য। আর কত পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করেছে? 24%, তার মানে 76 টাকা। এই 76 আর 100টাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। বাট এখানে তো আমাদের সেই অনুপাতে নেই। তাহলে এটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি বা ভাগ করি তাহলে কত পাবো? 19 আর 25 পাবো। কারণ 4 দিয়ে যদি আমরা ভাগ করি এখানে তাহলে কত? 19, আর এখানে 4 দিয়ে ভাগ করলে হবে 25। তার মানে 19:25টা হচ্ছে সঠিক উত্তর। একটা নির্দিষ্ট কাজ শেষ করতে শ্রমিক সংখ্যা দ্বিগুণ করতে হলে কাজটি পূর্বের কত গুণ সময় লাগবে? মানে আগের চেয়ে কত গুণ সময় লাগবে? তাহলে এখানে নর্মালি যদি আমরা বলি জাস্ট হাফ গুণ। কেন হাফ গুণ? এটা তো প্রশ্ন আসতেই পারে যে আপনি মুখস্থ করে রাখছেন কিনা। এই যে এখানে দেখবেন এখানে কত গুণ আছে? দ্বিগুণ আছে, তাহলে এখানে হাফ গুণ অ্যান্সার হবে। এখানে যদি 3 গুণ থাকতো তাহলে এখানে 1/3 গুণ হবে। এখানে যদি 5 গুণ থাকতো 1/5 গুণ হবে। এইভাবে এই জিনিস, এই টেকনিকগুলোই কিন্তু আপনাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আর আমাদের এই প্রত্যেকটা ক্লাসেই কিন্তু আমরা এই সকল টেকনিকগুলো শিখিয়ে থাকি, শুধু যাতে আপনারা পরীক্ষার রুমে গিয়ে কখনো ব্যর্থ না হন। এখানে রয়েছে 1 মাইল সমান কত কিলোমিটার? এটা কিন্তু 61 না, 61 কিন্তু প্রশ্নের নাম্বার, ভালো করে একটু মাথায় নেবেন। 1 মাইল সমান কত কিলোমিটার? কিলোমিটার হলে নিশ্চয়ই সেটি বড় হবে, তার মানে 1.60। 1.60 রয়েছে আমাদের ক নাম্বারে। এ নট ইকুয়াল টু 0 হলে এ উপর যদি পাওয়ার 0 হয় তাহলে এর মান কত? তাহলে এ নট ইকুয়াল টু 0 হলে এর মান হবে এটা 1। অর্থাৎ আমরা জানি যে কোনো সংখ্যার উপরে যদি পাওয়ার সংখ্যা 0 থাকে তার মান কত হয়? 1 হয়। আশা করছি বিষয়গুলো আপনাদের বোঝাতে পেরেছি। শতকরা বার্ষিক 5 টাকা হার মুনাফায় কোনো আসল কত বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে? তাহলে এই দ্বিগুণে এই হিসাবগুলো আপনি দেখবেন কত আছে।
5%। তাহলে 5-এর সাথে কত গুণ করলে 100 হবে এই চিন্তাটা করবেন। 5×20 = 100। ওকে, হয়ে গেছে। সরি, 20 বছর। এখন কথা হলো কেন আমি 20 বছর মানে 100 ফিল আপ করলাম? আমি যদি নর্মাল ধরি 100 টাকা আসল, তাহলে দ্বিগুণ হলে কত হতে হবে? আরও তো 100 হতে হবে, তাই না? এই দুটো মিলে দ্বিগুণ হবে। এই জন্য আমি 5-এর সাথে এমন একটা সংখ্যা গুণ করলাম যাতে 100 হয়। এটি হচ্ছে 20 বছর। এছাড়াও PNR এর সূত্র ব্যবহার করলেও নর্মালি করা যায়। এরপরে রয়েছে x² - y² উৎপাদক কত? a + b * a - b, এটা তো আপনারা নিশ্চয়ই জানেন। সুতরাং এটা অ্যান্সার হচ্ছে x + y * x - y, অর্থাৎ খ নাম্বার। 4ab এর সূত্রের সঠিক প্রয়োগ কোনটি? ক্লাস 8-এ এই যে এই অঙ্কটি 8ab * a² + b², এমন কেউ ভ্যাবাচ্যাকা খায়নি যে এই অঙ্কটা করতে গিয়ে, কারণ এই অঙ্কটা সবাই পারত যে 4ab * 2 * a² + b², এবং সবাই সঠিক সূত্র অ্যান্সার সবারটাই সঠিক হইতো, কিন্তু ভুল হইতো কোথায়? এই যে 4ab আর 2 * a² + b² এর সূত্র লিখতে গিয়ে। কারণ একটাতে দুটো সেম সূত্র, একটাতে প্লাস আছে একটাতে মাইনাস আছে, রাইট? তাহলে কোনটাতে প্লাস কোনটাতে মাইনাস এটা ভুলতে গিয়েই আমাদের কিন্তু ঝামেলা হয়ে যায়। তাহলে ঝামেলাটা কোথায়? যদি 4ab থাকে তাহলে মাইনাস হবে, আর যদি 2 * a² + b² থাকে তাহলে প্লাস হবে। তার মানে এখানে সঠিক উত্তরটা আমাদের হচ্ছে কোনটি? যে a + b টোটাল স্কয়ার মাইনাস a - b টোটাল স্কয়ার, অর্থাৎ খ নাম্বারটি। a⁴x = n হলে নিচের কোন সম্পর্কটি সঠিক হবে? তাহলে নিশ্চয়ই লগ আসবে। তাহলে এই যে nটা a এর উপর যাবে, x এই পাশে আসবে, সাথে একটা লগ যুক্ত হবে। তার মানে x = log a⁴n বা a ভিত্তিক n। x + y x - y x² - y² এর গসাগু কত? আমি বলে রাখতে পারি, এইরকম কোশ্চিন খেয়াল করবেন আপনারা, যে কোনো পরীক্ষায় খেয়াল করবেন যে লসাগু দেওয়া আছে নাকি গসাগু দেওয়া আছে। যদি মনে করেন গসাগু, তাহলে সেই প্রশ্নটা বেশি হার্ড করা হয়নি। তাহলে এখানে x + y আছে, এখানে x - y আছে, এখানে দুইটাই আছে, তাহলে গসাগু কত হবে? যেহেতু গসাগুর নিয়ম হচ্ছে প্রত্যেকটা উপাদান থাকতে হবে প্রত্যেকটার মধ্যে, যেহেতু কারোর সাথে কারো মিল পাচ্ছি না আমরা, তাহলে জাস্ট হবে কি 1। এবিসি যদি ক্রমিক সমানুপাতি হয় তাহলে কি হয়? এবিসি ক্রমিক সমানুপাতি হলে হয় এসি = b² বা b² = এসি, এটাই হচ্ছে সঠিক উত্তর, তার মানে গ নাম্বার। ত্রিকোণমিতির অনুপাতে কোন সম্পর্কটি ব্যবহার করা হয়? তাহলে এখানে আমরা জানি কি sin² θ + cos² θ = 1। তাহলে এটাকে যদি আমরা একটু মডিফাই করি, তাহলে sin² θ = 1 - cos² θ বলতেই পারি, তার মানে খ নাম্বার। বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত? বৃত্তের পরিধি ব্যাসের অনুপাতকে আমরা পাই দ্বারা প্রকাশ করতে পারি, তার মানে পাইটা হচ্ছে রাইট অ্যান্সার। একটি ত্রিভুজের 3 কোণ অপর একটি ত্রিভুজের 3 কোণের সমান হলে ত্রিভুজদ্বয় কি রকম হবে? কি বলা আছে ভালো করে খেয়াল করবেন। 3 কোণ, আমরা তো জানি যে হ্যাঁ 3 কোণ সমান, তার মানে সমান, তাই না? তাহলে ধরুন এই যে এই কোণ, এখানে আমি যদি বড়ও করি তাহলে এখানে কি কোণের কি পরিবর্তন হবে? না, কোণের কোনো পরিবর্তন কিন্তু হবে না। ত্রিভুজ কম বেশি ছোট বড় হতে পারে, বাট কোণের পরিবর্তন হবে না। তাহলে এখানে ত্রিভুজ কিন্তু সমান হবে না। সমান কি? কোণ, তার মানে সদৃশ্য কোণে, তার মানে কি কোণগুলো সমান। একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 4 মিটার বেশি, ঘরের পরিসীমা 32 মিটার হলে ক্ষেত্রফল কত? তার মানে কি 2 * x + y = 32। কথা এটা কি না? নরমালি বোঝেন, এইটাই তো কথা। কারণ এখানে কি বলা আছে যে x + y = এখন এখানে বলা আছে যে দৈর্ঘ্য 4 মিটার বেশি। তাহলে এটাকে আমরা এই ফরম্যাটে না ফেলে 2 * 4x + x = 32 এই ফরম্যাটে যদি ফেলি সহজে উত্তর বের করতে পারবো। তাহলে এখানে 5x = কত হবে? এখানে 32 ভাগ এখানে আমাদের হবে 2। আচ্ছা, তাহলে এখানে 4x হবে না, কারণ 4 মিটার বেশি বলা আছে। তার মানে এখানে আমাদের করতে হবে কি x + 4 একটা প্লাস x, এটার সাথে 2 গুণ করতে হবে, এখানে 32। তাহলে এখানে টোটাল আমাদের কি হবে? এখানে 2x + 4 = 16, এই 2 এর পাশে ভাগ করে দিলাম। তারপরে এখানে হবে আমাদের 2x = 12, x এর মান কত বের হলো আমাদের? 6। তাহলে x এর মান যদি 6 বের হয় তাহলে এটা হচ্ছে প্রস্থ, আর 4 বেশি তার মানে 10, এই 6 10 এ 60, তার মানে এই 60 হচ্ছে ক্ষেত্রফল, তার মানে 60 বর্গমিটারটাই হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার।
এ ভিত্তিক এক্স এর মান যদি 1 হয় তাহলে এক্স এর মান কত? ওই যে কিছুক্ষণ আগে বলছি যে কোনো সংখ্যার উপরে যদি পাওয়ার 0 থাকে তার মান 1 হয়, তার মানে এ এর এক্স এর মানটা হবে কি 0। ট্রাপিজিয়ামের দুটি সমান্তরাল বাহু এ এবং বি সেন্টিমিটার, তাদের মধ্যবর্তী দূরত্ব 8 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত? তার মানে এটা আমরা জানি যে হাফ গুণ সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল গুণন উচ্চতা, তার মানে আমাদের হাফ গুণন এ প্লাস বি খুঁজতে হবে। তাহলে হাফ গুণন এ প্লাস বি গুণন এইচ, তার মানে গ নাম্বারটাই রাইট অ্যান্সার। 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব ডট ডট এন কিউব রয়েছে, তার মানে এই ধরনের সূত্রের ক্ষেত্রে আমরা জানবো এন ইন্টু এন প্লাস 1 ডিভাইডেড 2, তারপরে টোটালের উপর হবে স্কোয়ার, তার মানে আমরা গ নাম্বারটাই হচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর। প্রিয় শিক্ষার্থী, জিকে অংশের শুরুতে আমাদের রয়েছে যা 60 গম্বুজ মসজিদ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? এটি বাগেরহাট জেলায় অবস্থিত। এই প্রসঙ্গে এই অবস্থায় আরও একবার মনে করে দিতে চাই যে আপনারা যারা 19তম শিক্ষক নিবন্ধনে আমাদের স্পেশাল শর্ট সাজেশনটি এখনও পর্যন্ত অর্ডার করেননি, খুব দ্রুত অর্ডার করে ফেলুন। আমাদের হোয়াটসঅ্যাপে নাম্বার এবং যে স্লাইডে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ফোন কলের মাধ্যমে আপনি অর্ডারটা কমপ্লিট করতে পারবেন। বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় কবে? প্রবর্তন করা হয়েছিল 1793 খ্রিস্টাব্দে বা সনে। মুজিবনগর কোন জেলায় অবস্থিত? মুজিবনগর মেহেরপুর জেলায় অবস্থিত। বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত কোনটি? বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত একটা সময় কিন্তু ছিল, এখন বর্তমানে রেডিমেড গার্মেন্টস রয়েছে এবং আমাদের বর্তমানে সিচুয়েশনে কিন্তু রয়েছে প্রবাসী আয় অর্থাৎ রেমিটেন্স, বাট যেহেতু আমাদের অপশনে রেমিটেন্স নাই সেহেতু রেডিমেড গার্মেন্টসটা হবে রাইট অ্যান্সার। সাগরকন্যা কোন এলাকার ভৌগোলিক নাম? এটি হচ্ছে পটুয়াখালী, যেটাকে আমরা কুয়াকাটা বলে থাকি, সেটাই হচ্ছে সাগরকন্যা। বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কোনটি? দৈর্ঘ্য প্রস্থের অনুপাত আমরা জানি 10:6। জাতীয় সংসদ ভবনের স্থপতি হলেন লুই আই কেন। প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম কি? প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম, এই প্রশ্নের উত্তরটিও আপনাদের জন্য একটা এইচডব্লিউ থাকলো। আপনারা কি কোথায় থেকে যুক্ত আছেন এবং আমাদের এই উত্তরটি অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় কয়টি সেক্টরে বিভক্ত ছিল? এটা মোট 11টি সেক্টর। পরিবেশের উপর বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ম্যাক্সেস পুরস্কার 2012 কে পেয়েছিলেন? এটা ওই যে সৈয়দা রেজওয়ানা হাসান। বিশ্বের প্রাচীনতম সভ্যতা কোথায় গড়ে উঠেছিল? প্রাচীনতম সভ্যতা গড়ে উঠেছিল মেসোপটেমিয়ায়। ইন্টারপোলের সদর দপ্তর, এই প্রশ্নটা খুব মানে যে আসার সম্ভাবনা বেশি। ইন্টারপোলের সদর দপ্তর হচ্ছে লিও, ফ্রান্স। জাতিসংঘ কত সনে প্রতিষ্ঠিত হয়েছিল? 1945 সালে। ওভাল এটি কোন খেলার জন্য বিখ্যাত? ওভাল মানে বোঝানো হয় থাকে ডিম্বাকৃতি, এটা একটা স্টেডিয়ামের আকার আকৃতিকে বোঝানো হয় থাকে যা ক্রিকেট খেলার সাথে সম্পৃক্ত। ন্যাটো এর সদস্য সংখ্যা কত? ন্যাটো এর সদস্য সংখ্যা পরীক্ষার আগ মুহূর্তে এটা আপডেট পড়ে যেতে হবে, তবে এখনো পর্যন্ত 32টি দেশ রয়েছে। অবশ্যই এটি পরীক্ষার পূর্ব মুহূর্তে আপডেট যদি হয় তাহলে। সম্মেলন কবে অনুষ্ঠিত হয়েছিল? এটি জুন 1992 হয়েছিল। বাংলাদেশ কত সালে ইসলামী সম্মেলন সংস্থা অর্থাৎ OIC এর সদস্যপদ লাভ করে? এটি হচ্ছে 1974 সালে। নিশীথ সূর্যের দেশ কোনটি? নিশীথ সূর্যের দেশ বলা হয় নরওয়েকে। বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন কে? বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেছিলেন জেমস ওয়াট। শব্দের তীক্ষ্ণতা মাপা হয় কি দিয়ে? শব্দের তীক্ষ্ণতা মাপা হয় ডেসিবেল দিয়ে। আইসিটি থেকে যে প্রশ্নটি রয়েছে ROM অর্থাৎ রোম এর পূর্ণরূপ কি? রোম এর পূর্ণরূপ হচ্ছে রিড অনলি মেমোরি, তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে আমাদের খ নাম্বার। এখান থেকে আপনারা একটা জিনিস পড়ে নেবেন যে ভলাটাইল এবং নন ভলাটাইল মেমোরি কোনটাকে বলা হয়? নন ভলাটাইল হচ্ছে রোম আর ভলাটাইল হচ্ছে র্যাম। ইনসুলিনের অভাবে কি রোগ হয়? বর্তমানে জাতীয় রোগ যেটি বলা হয় থাকে ডায়াবেটিস। আপনারা সবাই অবশ্যই বেশি বেশি পরিশ্রম করবেন এবং ব্যায়াম করবেন, তাহলে ডায়াবেটিসটা হবে না। অবশ্যই আপনাকে পরিমিত খাবার খেতে হবে। পরিমিত খাবার বলতে ভাজা পদার্থ খাওয়া যাবেই না এবং অন্যান্য বিষয়গুলো দেখে শুনে খেতে হবে। পেনিসিলিন আবিষ্কার করেন কে? পেনিসিলিন আবিষ্কার করেছিলেন আলেকজান্ডার ফ্লেমিং। কোন গ্যাস ওজোন স্তর ক্ষয়ের জন্য দায়ী? এখানে অপশনের উপর নির্ভর করবে সঠিক উত্তর কোনটি। যেহেতু এখানে CFC রয়েছে সুতরাং CFCটা রাইট অ্যান্সার।
যদি সিএফসি না থাকতো তাহলে কার্বন ডাইঅক্সাইড হতো সঠিক উত্তর। এবং সর্বশেষ যেটি রয়েছে, সহজে সর্দি কাশি হয় কোন ভিটামিনের অভাবে? যে ভিটামিনটা আমরা সব সময় খেয়ে থাকি সেটি হচ্ছে কমলা, লেবু, আমলকি, পেয়ারা, কাঁচামরিচ, অর্থাৎ ভিটামিন সি। আর এই ভিটামিন সির যদি না অভাব দেখা দেয় খুব সহজেই কিন্তু আপনার সর্দি অথবা কাশি হতে পারে। এছাড়াও কিন্তু আপনার ক্ষত শুকানোর জন্য কিন্তু এই ভিটামিন সি দারুণ কার্যকরী। প্রিয় শিক্ষার্থী, আপনাদের এই চাকুরির জীবনে সঙ্গী হতে পারে আমরা সত্যি অত্যন্ত গর্বিত, আনন্দিত। আপনারা অবশ্যই সফল হন, এই দোয়া সব সময়ের জন্য। আপনারা যেখান থেকে এতক্ষণ আমাদের সাথে এই গুরুত্বপূর্ণ একটা মডেল টেস্টে যুক্ত ছিলেন, সবাইকে অশেষ ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ পাক আপনাদের সবাইকে অনেক ভালো রাখুন, সুস্থ রাখুন এবং নিরাপদে রাখুন, এই প্রত্যাশা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।